ব্যারাকপুর কেন্দ্রে কিন্তু পার্টি কমরেডরা যে পরিমাণ খাটছে আমরা কিন্তু ম্যাজিক দেখাতে পারি। আচ্ছা, তোমাদের ইস্তাহারে মহিলা আত্মমর্যাদা কেন্দ্র খোলা হবে বলা হলো, হঠাৎ করে মহিলাদের নিয়ে এতটা ভাবনা চিন্তা? লক্ষ্মীর ভাণ্ডারও আমরা বন্ধ করব না, আমরা এটাও আইন করব। পাপিয়ার সাথে আজকে কথা হবে বিশিষ্ট অভিনেতা ও রাজনীতিবিদ দেবদূত ঘোষের সঙ্গে, যিনি এবারের লোকসভা ভোটের ব্যারাকপুরের সিপিএম প্রার্থী। দেবদূতদা, প্রথমেই এই উষ্ণ আবহাওয়ায়, উষ্ণ ভোটের বাজারে উষ্ণ অভ্যর্থনা তোমাকে। আচ্ছা, ব্যারাকপুরে একটা হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে, কতটা আত্মবিশ্বাসী তুমি? পুরো ব্যারাকপুরের যে বিধানসভাগুলো রয়েছে, 7টা বিধানসভাতেই আমার ঘোরা হয়েছে। তার মধ্যে দুটো অংশ আছে, একটা হচ্ছে কৃষি প্রধান আর একটা অংশ হচ্ছে শিল্প প্রধান। দুটো জায়গায় দু ধরনের সমস্যা আছে। এক হচ্ছে যারা শ্রমজীবী, শ্রমিক, চটকলে কাজ করে, তাদের সমস্যা এক ধরনের। আর একটা হচ্ছে পঞ্চায়েত এলাকা যেগুলো, সেখানকার মানুষ এই যে এমএসপি পাচ্ছেন না, অর্থাৎ চাষ করার পর মিনিমাম যে সাপোর্ট প্রাইসটা পাওয়ার কথা মোদি গভর্নমেন্ট যেটা বলেছিল দেবে, সেটা পাচ্ছে না। তারা সঙ্গে সঙ্গে কি করছে, চাষ না করে অসংগঠিত যে শ্রমিকদের কাজ, রাস্তা বানানো, পুকুর কাটা, ব্রিজ বানানো, এই দিকে চলে আসছে। এইরকম একটা সমস্যা সংকুল জায়গায় আমি প্রার্থী, যেখানে দুটো সরকারি মানুষের কাছে অনেক বেশি ডোল পলিটিক্স করেছে, এটা পাইয়ে দেব, ওটা পাইয়ে দেব, কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে অভিযোগ রয়েছে। একই সঙ্গে মোদি গভর্নমেন্ট যা যা কমিট করেছিল, যেমন এমএসপির কথা বলছি, যেটা চাষিদের পাওয়ার কথা পাইনি। অনেক বিধবার নাম উঠেছে, টাকা যাচ্ছে অন্যের পকেটে, এরকম নানা প্রবলেম রয়েছে, যেগুলো নিয়ে আমরা বামপন্থীরা বহুদিন ধরে কাজ করছি। প্রথম আমাদের এখানে অর্থমন্ত্রী আমাদের বিধবা ভাতা, যুবকদের জন্য 50,000 টাকা দেওয়া, যাতে ছোট ব্যবসা তৈরি করতে পারে। ধীরে ধীরে আমরা আমাদের কথাগুলো মানুষের কাছে বলছি এবং একটা গ্রহণযোগ্যতা তৈরি হচ্ছে। ব্যারাকপুর কেন্দ্রে কিন্তু পার্টি কমরেডরা যে পরিমাণ খাটছে আমরা কিন্তু ম্যাজিক দেখাতে পারি। আচ্ছা, তোমাদের ইস্তাহারে মহিলা আত্মমর্যাদা কেন্দ্র খোলা হবে বলা হলো, হঠাৎ করে মহিলাদের নিয়ে এতটা ভাবনা চিন্তা? হঠাৎ করে বামপন্থীরাই তো মহিলাদের নিয়ে সবচেয়ে বেশি কাজ করেছে। ধরো, প্রথম 77 সালের কথাই বলছি, বিধবা ভাতা যে চালু, এবং স্কুলে নারী শিক্ষার ক্ষেত্রে তাদের জন্য স্কুল তৈরি করা, তারা যাতে স্কুলে আসে এবং অল্প বয়সে বিয়ে না হয়ে যায়, তাহলে যে প্রবল পরিমাণ লাঞ্ছনা তাদের পেতে হয় এবং তাদের কাজের সুযোগ পাওয়া শিক্ষান্তে, এই ব্যবস্থাগুলো কিন্তু প্রথম বাম সরকারের কাজের প্রস্তাবের মধ্যে ছিল। এখন সেগুলো একেবারে আরও আধুনিকীকরণ হয়েছে। তার কারণ হচ্ছে সারা দেশ জুড়ে কামদুনি থেকে আমরা শিক্ষা নিয়েছি, আমরা হাতরস থেকে শিক্ষা নিয়েছি। আমরা সম্প্রতি এখানে সন্দেশখালিতে আমরা একা একা গেছিলাম, তুমি জানো যে পার্টির তরফ থেকে নয়, আমরা বন্ধুরা ডিসাইড করেছিলাম যে একা একা ঘুরে বেড়াবো। তার রিস্ক ছিল, কিন্তু অভিজ্ঞতা সঞ্চয় করার পর আমাদের মনে হয়েছে নারী কল্যাণের ব্যাপারে আমাদের আরও যত্নশীল হওয়া উচিত, আরও বাস্তবানুক। যেমন এই ক্যারেটে, জুডো, শরীর শিক্ষা, যেটার মাধ্যমে সে খানিকটা রেজিস্ট্যান্সও দিতে পারে, সেই বিষয়গুলো ভেবে পার্টি এই সিদ্ধান্তগুলো নিয়েছে। আমাদের প্রচুর মহিলা কর্মী আছেন যারা এগুলো নিয়ে ভাবনা করেন, একেবারে সেন্ট্রাল লেভেল অবধি, পলিট ব্যুরো অবধি তারা সিদ্ধান্ত নিয়ে ইস্তেহারে এটা নিয়ে এসেছেন, এবং যাতে আমি খুবই খুশি, কারণ আমার নিজেরও মেয়ে আছে। আচ্ছা, কোথাও গিয়ে কথা প্রসঙ্গে অনেকবার লক্ষ্মী ভাণ্ডার কথাটা এলো, লক্ষ্মী ভাণ্ডার কি বামেদের চাপে রেখেছে? একদমই নয়। তার কারণ হচ্ছে এই অনুদান যে সরকারি প্রাপ্য মানুষের, সেটা আইন তো আমরাই প্রথম করেছিলাম। আইন ইউপিএ 1-এর সময় এই অসংগঠিত ক্ষেত্রের মানুষদের যে 100 দিনের কাজ, টাকা পাওনা, এগুলো আইন করেছিলাম। লক্ষ্মী ভাণ্ডারও আমরা বন্ধ করব না, আমরা এটাও আইন করব। মানুষ সেটা বুঝতে পারছে। মানুষের যে অভিযোগ যে পাওয়ার কথা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসছে না, এবং ওখানে দেখলাম যেটা যে শ্রমিকদের ক্ষেত্রে, বিশেষ করে মহিলা শ্রমিকদের ক্ষেত্রে, তাদেরকে যে কলগুলোতে যেহেতু পার্মানেন্ট স্টাফ নেই, সেই জন্য তাদেরকে ব্যবহার করা হয়, এবং তাদের যে টাকা সেটা একটা পোর্শন কিন্তু এই ওখানকার যারা সাপ্লায়ার মানে কর্মীদের পাঠান চটকলগুলোতে, তারা কিন্তু নিয়ে নিচ্ছে। এই ধরনের বঞ্চনা যখন চলছে, তখন কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার হ্যাঁ একটা অংশের মানুষ পাচ্ছেন, কিন্তু এই পাইয়ে দেওয়ার রাজনীতির একটা লিমিটেশনস আছে। সেটা এবার মোদি সরকার এবং
দিদি সরকার দুজনেই বুঝতে পারবেন যে পাইয়ে দিয়ে হয় না। মানুষের বিকশিত জীবন, একটা পড়াশোনা শেখার পরে রোজগার, স্বামী স্ত্রী বাচ্চা কাচ্চা মা বাবাকে নিয়ে যে একটা বিকশিত জীবন, যেটা বামপন্থীরা আমরা দেখি, সেই স্বপ্নটা কিন্তু মানুষের মধ্যে কাজ করছে। এবং তারা এই সামান্য আয়ের, আমার মনে আছে পুরুলিয়াতে শুটিং করছিলাম, আমার একটা কাজের জন্য একটা টোটো করে যায়, আমি গেলেই চায়ের দোকান, টোটোওয়ালা, এদের সাথেই গল্প করা আমার মেন কাজ। তো আসছিলাম, তখন টোটোওয়ালাটার সাথে গল্প করছি, তখন ও বলেছিল, দেবদূতদা আমাকে টোটো চালাতে হচ্ছে, আমি এমএসসি পাশ করার পরে, কারণ একটা 500 টাকায় আমার কিছু হয় না, আমার রোজ একটা 500 টাকা দরকার। তো এই তো পরিস্থিতি। তো সেইখানে আমরা রেখেছি যে এই ধরনের যারা শ্রমিক, অসংগঠিত ক্ষেত্রে কাজ করছেন, তাদের ন্যূনতম 26,000 টাকা যাতে মাসে পায়, এবং 60 বছর বয়স হলে যাতে প্রত্যেকটি মানুষ 6,000 টাকা করে পেনশন পান। এগুলো আমাদের প্রস্তাবের মধ্যে আছে। বামপন্থীদের গলা যদি আবারও বাড়ে, ইউপিএ 1-এর সময় যেমন বেড়েছিল, তাহলে আমরা এগুলো আদায় করব। মানে আইনসভায় তো আইন প্রণয়ন করার জন্যে ওখানে যাওয়া দিল্লিতে, তা আমি আইন প্রণয়ন করার জন্যে মানুষ যদি সুযোগ দেয় আপ্রাণ চেষ্টা করব। আচ্ছা, একটু আগে সন্দেশখালীর প্রসঙ্গে কথা বলছিলে, তো সন্দেশখালী এবারে নির্বাচনে কতটা প্রভাব ফেলবে বলে মনে হয়? এবং প্রভাব হচ্ছে একটা হিসেব নিকেশ, একটা অঙ্ক কষেন যারা, সোফোলজিস্ট যারা, তারা এইসব ভাববেন। আমার কাছে খুব লজ্জার, তার কারণ মহিলাদের সঙ্গে যে আচরণ হয়েছে, আমরা ছোটোবেলায় এমন পরিবেশে বড় হয়েছি, সত্যি কথা বলবো, বাঙালি সমাজেই বোধহয় এটা বেশি আছে। সেটা হচ্ছে পাড়ার, সেটা বাড়িতে মা ঠাকুমাই হোক আর পাড়ার দিদি দাদা বৌদি, যাদের সাথে আমরা বড় হচ্ছি, সেখানে মহিলাদের কিন্তু একটা মতামত রাখার এবং ডমিনেন্সি ছিল বলবো। হ্যাঁ, পাড়ার ঠাকুর কেমন হবে, নাটক কোন নাটক নির্বাচিত হবে, আমরা পুরুষরা সেইটা মেনে নিয়েই সবাই মিলে, এই ভালোবাসার জায়গাটাও ছিল আর কি। সেখানে এই রাজনৈতিক সংস্কৃতি কখনো দেখিনি, যেখানে রাত্রে পিঠে বানাতে ডাকা হচ্ছে, যেটা আমি বিশদে আলোচনা করতে চাই না, কারণ আমি ওখানে গিয়ে মহিলাদের সাথে কথা বলেছি, খুবই আত্মসম্মানে, মানে খুবই বড় ধরনের অন্যায় হয়েছে। তো এই ভিন্নতর রাজনৈতিক সংস্কৃতিরই বাহক হচ্ছে আমরা, যেখানে আমরা মানুষের সম্মান, নারীর সম্মান সুরক্ষিত। এই ভিন্নতম রাজনৈতিক সংস্কৃতি যদি ভারতবর্ষে প্রতিষ্ঠিত না করা যায়, তাহলে ভারত, আপনারা জানেন যে দৈনিক রোজগারের ক্ষেত্রে যেমন পিছিয়ে পড়ছে, কিছু বড় লোক বড় হচ্ছে, নারীদের প্রতি যন্ত্রণা অত্যাচার বেড়েই চলেছে, এগুলো বন্ধ করা যাবে না। আচ্ছা, বিরোধীরা বলছে তুমি ব্যারাকপুরের বহিরাগত প্রার্থী, কি বলবে এই বিষয়ে? আমি বলছি বিরোধীদের দুজনকেই জিজ্ঞেস করা উচিত, যে যে পার্টি, যিনি তৃণমূলের, তাকে জিজ্ঞেস করা উচিত, রচনা ব্যানার্জি বা কীর্তি আজাদ, কিংবা আরও যারা আছেন, শত্রুঘ্ন সিনহা, এরকম যারা প্রার্থী হয়েছেন, তাদের সবাইকে জিজ্ঞেস করা উচিত। আমার বন্ধু লকেট, কিংবা প্রধানমন্ত্রী বেনারস থেকে লড়ছেন, তারা কোথায়। আসলে হচ্ছে আইনসভা তৈরি হবে দেশে, আইনসভাতে গিয়ে লড়াই করে দেশের আইন প্রণয়ন করতে হবে মানুষের পক্ষে, এটাই লড়াই। আমি দমদমে থাকি, ব্যারাকপুর যেতে আমার আধ ঘন্টা সময় লাগে। তো সেখানে বহু বছর ধরে আমার বহু মানুষ চেনা নাটকের কারণে। তো এই আলোচনাটার কোনো মানেই হয় না, অর্থহীন, যে আমি তাহলে আমি প্রচার করছি কী করে। আমি বরঞ্চ মানুষকে যেটা আশা দিয়ে বলতে পারি, মানুষ যেটা জানতে চান, মানুষকে সরাসরি সেটা পরিষ্কার করে দিতে চাই। আমি যখন যে কাজটা করি, নৌকায় পা দিয়ে কাজ করি না। আমি যেমন অবসর নিয়ে রাজনীতির কাজ করছি, মানুষ যদি আরও বড় দায়িত্ব দেন, তাহলে আমার পেশাদার কাজ থেকে ছুটি নিয়েই আমি মানুষের কাজ করব। তুমি সিপিএম-এর তারকা প্রার্থী, তো তারকা প্রার্থী হওয়ার কি স্পেশাল কোনো অ্যাডভান্টেজ আছে? আমি কোনো তারকা প্রার্থী নই। আমাদের সবচেয়ে বড় তারকা এবারের ভোটে পাম অ্যাভিনিউতে থাকেন। আর আমাদের যারা পার্টি তৈরি করেছেন, বিশেষ করে ব্যারাকপুরে একেবারে শুরুর থেকে গোপাল বসু হোক, রেণুকা চক্রবর্তী হোক, বা পরবর্তীকালে মোহাম্মদ ইসমাইলি হোক, বা তরিতবরণ তোপদারি হোক, আমাদের অসংখ্য কর্মী। আমি প্রার্থীর জন্য একটা মুখ লাগে, কিন্তু লড়াই করতে লাগে জনবল, মনোবল, শক্তি, কলজের জোর, ফুসফুসের জোর লাগে। সেই জোরটা সম্পূর্ণ আমার দলীয় কর্মীরা, তারাই লড়াই করছে, তারাই পোস্টার লাগাচ্ছে, তারাই লিফলেট বিলি করছে, ভোটার স্লিপ লিখছে, তারাই প্রার্থী। আচ্ছা, বামফ্রন্টের কাছে তুমি একজন ভরসাযোগ্য প্রার্থী, কি মনে হয় এই ভরসাটা কি কোথাও গিয়ে একটা বার্ডেন সৃষ্টি করছে? একদমই নয়। আমি যে কোনো জিনিস ভালোবেসে করতে ভালোবাসি না, অথচ সেটা মেনে নিয়ে আছি, এরকম আমার কোনো ক্ষেত্রেই হয়নি। আমি রাজনৈতিক সচেতন একজন মানুষ। দেশ স্বাধীনতার সময় যেমন বৃহত্তর মানুষ
জড়িয়ে পড়েছিল। তারপরে আমি দেখলাম আমার বয়স হচ্ছে যেহেতু অভিজ্ঞতায়, যে দেশের সামনে একসময় পরাধীনতার চ্যালেঞ্জ ছিল। একসময়ে চ্যালেঞ্জ ছিল যে সবার পেটে ভাত হবে কিনা, সবাই শিক্ষা পাবে কিনা নারী পুরুষ নির্বিশেষে। একসময় আদিবাসীর বনাঞ্চলের যে অধিকার তার আইন প্রণয়ন হবে কিনা। এমন যে এখন যেমন বড় চ্যালেঞ্জ হচ্ছে গ্রীষ্মের যে উষ্ণায়ন হচ্ছে, এটার সময় আমাদেরকে বাচ্চাদের শেখাতে হবে মা যেভাবে তাদেরকে বড় করে সেইভাবে ক্লাস 4-এর মধ্যে সে যদি একটা ফলের গাছ লাগাতে পারে, তাহলে এই পৃথিবীর যেমন উষ্ণায়ন কমবে, তেমনি সেই ফল বাড়ির লোকও খেতে পারবে, পাখিও খেতে পারবে। এরকম একটা পরিবেশ তৈরিটা হচ্ছে আমাদের চ্যালেঞ্জ। সেই জন্যে আমার মনে হয় আমার এটা ভার নয়, আনন্দের সঙ্গেই করছি কাজটা। যদি একটা পয়েন্ট বলতে বলা হয় যে কেন ব্যারাকপুরবাসীরা তোমাকেই ভোট দেবে, কি বলবে? তার কারণ এই দেশটাকে, এই রাজ্যটাকে চোর ডাকাত তাদের হাত থেকে বাঁচাতে হবে। মানুষের যে প্রাপ্য সেটা থেকে মানুষ বঞ্চিত হচ্ছে। আর একটা বড় কারণ হচ্ছে রাজ্যটা সন্দেশখালি না হয়ে যাক। এলাকায় এলাকায় এই প্রবণতা কথা আমরা সংবাদ মাধ্যমে শুনেছি। এই দুটি কারণে মানুষ এবং মানুষের বেঁচে থাকার লড়াই নিয়ে ভাবতে হবে। সেই রকম ভাবনা করে যে পার্টি, তার প্রতিনিধি আমি। সেই জন্য নিশ্চয়ই ভোট দেবেন তারা। ভোট দেওয়া, মতামত দেওয়া আমাদের অধিকার। আপনারা অবশ্যই জানান আপনাদের মতামত নিচের কমেন্ট বক্সে। ক্যামেরায় সুকিন্দু রায়ের সঙ্গে আমি পাপিয়া নিচ্ছি আজকের মতো বিদায়। দেখা হবে আবার অন্য কোনো জায়গায়। আরও খবর পেতে লাইক, ফলো আর শেয়ার করুন নিউজ নাওকে।